আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 4 অ্যাকাউন্টিং ফর লিজ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদেরকে লাইভ ক্লাস 3 তে অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আজকে আমরা অ্যাকাউন্টিং ফর লিজ থেকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস। আজকে আমি এই টপিকসটার নাম দিয়েছি ফরম্যাট সেলস এন্ড লিজ ব্যাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনাদের এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে অ্যাকাউন্টিং ফর লিজ এই চ্যাপ্টার থেকে আমাদের ক্যাপিটাল লিজের অঙ্কগুলো পরীক্ষায় আসে। এখন ক্যাপিটাল লিজের মধ্যে আমরা বিগত ক্লাসে একটু ভিন্ন ভিন্ন নিয়ম দেখেছি, আজকে একটা ভিন্ন নিয়ম দেখছি, সেটা হচ্ছে সেলস এন্ড লিজ ব্যাক। এই ধরনের প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে সেলস এন্ড লিজ ব্যাক এই নিয়মটা কি আলোচনা করে নিব। আর এর আগে আপনাদেরকে যে কথাটা বলবো, যারা আজকে আমার এই লাইভ ক্লাসে যুক্ত আছেন তারা আমার সাথে খাতা কলম নিয়ে বসুন এবং প্রত্যেকটি গাণিতিক সমস্যা আপনি আমার সাথে ভালোভাবে হাতে কলমে করুন। তো চলুন আমরা গাণিতিক সমস্যার সমাধানের পূর্বে আমি আজকে যে ফরম্যাটটা দিয়েছি সেলস এন্ড লিজ ব্যাক, অর্থাৎ এই সেলস এন্ড লিজ ব্যাক থেকে যদি আর কোনো প্রশ্ন আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে, তাহলে আজকের এই ক্লাসটি ভালোভাবে দেখুন। তাহলে যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, এই নিয়ম থেকে আশা করি আপনারা সলিউশন করতে পারবেন। অর্থাৎ সেলস এন্ড লিজ ব্যাকটা কি? একজন ব্যক্তি তার কোনো সম্পত্তি কারো কাছে বিক্রি করে দিবেন, কিন্তু প্রয়োজন অনুভূত হলে বা উনি প্রয়োজন মনে করলে তিনি পুনরায় ক্রেতার নিকট থেকে ব্যবহারের জন্য ইজারা দিলে তাকে বিক্রয় ও ফেরত ইজারা বলে। আমি কথাটা আবারও বলছি, একজন ব্যক্তি তার কোনো সম্পত্তি কারো কাছে বিক্রয় করে দিবেন, কিন্তু প্রয়োজন অনুভূত হলে, প্রয়োজন মনে করলে তিনি পুনরায় ক্রেতার নিকট থেকে ব্যবহারের জন্য ইজারা দিলে তাকে বিক্রয় ও ফেরত ইজারা বলে। আর এই ধরনের ইজারায় স্বাভাবিক জাবেদার সাথে দুইটি অতিরিক্ত জাবেদা দিতে হয়। আপনারা এই বিষয়টা ভালো করে মাথায় রাখুন। আমি আবারও বলছি, এই ধরনের ইজারায় অর্থাৎ সেলস এন্ড লিজ ব্যাক ইজারায় স্বাভাবিক যে জাবেদাগুলো আমরা শিখেছি তার সাথে দুইটি অতিরিক্ত জাবেদা দিতে হয়। আর সেই অতিরিক্ত জাবেদাগুলো কি, এটা কথা বলবো। তো এর আগে বলতেছি, আমাদের এই ধরনের সেলস এন্ড লিজ ব্যাকের প্রশ্নে বেশিরভাগ অঙ্কে আপনাদেরকে লিজি এবং লিজর অর্থাৎ বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া উভয়ের বইতেই প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে বলবে। অর্থাৎ আমরা জানি যে লিস্টে আমাদের দুই ধরনের চুক্তি সংগঠিত হয়, একটা ভাড়াটিয়ার সাথে, একটা বাড়িওয়ালার সাথে। তো যদি ভাড়াটিয়ার বইতে জাবেদা করতে বলে অর্থাৎ লিজির বইতে জাবেদা করতে বলে, আপনারা আবারও বিষয়টা ভালো করে খেয়াল রাখুন। যদি লিজির বইতে জাবেদা করতে বলে, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, প্রথমে আপনি ওই যে বললাম কিছুক্ষণ আগে যে আমাদের নতুন দুইটি জাবেদা এখানে সংগঠিত হবে। প্রথম জাবেদাটি হচ্ছে সম্পত্তি বিক্রয়ের জাবেদা। আমি আবারও বলছি, প্রথম জাবেদাটি হচ্ছে সম্পত্তি বিক্রয়ের জাবেদা। এই জাবেদাটা হচ্ছে এই নিয়মের জন্য নতুন। আচ্ছা, জাবেদাটা কি? ক্যাশ ডেবিট। এই ক্যাশ ডেবিটে আপনি ফেয়ার ভ্যালু টাকা বসাবেন। অ্যাসেটস ক্রেডিট, এখানে বুক ভ্যালু টাকা বসবে। এই ক্যাশ এবং অ্যাসেটস এই ডেবিট ক্রেডিটের মধ্যে যে পার্থক্য হবে, অর্থাৎ ফেয়ার ভ্যালু থেকে বুক ভ্যালু, এই দুটা মূল্যের যে পার্থক্য হবে তা হচ্ছে আনআর্নেড প্রফিট অন সেলস লিজ ব্যাক ক্রেডিট। আমি আবারও বলছি, ক্যাশ ডেবিট, অ্যাসেটস ক্রেডিট, আনআর্ন প্রফিট অন সেলস লিজ ব্যাক ক্রেডিট। তাহলে এই যে আনআর্ন প্রফিট অন সেলস লিজ ব্যাক ক্রেডিট, এই টাকাটা কোথা থেকে পাবো? আমরা এই জাবেদায় ক্যাশের টাকা এবং অ্যাসেটস এর টাকা, এই দুটো টাকার যে পার্থক্য হবে, অর্থাৎ ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে যে পরিমাণ টাকা কম হবে সেটাই হবে আনআর্ন প্রফিট।
এটা হচ্ছে আমাদের এই সেলস এন্ড লিজব্যাকের একটা নতুন জাবেদা। আমি বলেছিলাম যেখানে দুটি জাবেদা হয়। দ্বিতীয় নম্বর জাবেদাটি হচ্ছে বিক্রয় ও ফেরত ইজারার অনুপার্জিত আয় অবলোপন বা অ্যামর্টাইজেশন করার জন্য। অর্থাৎ আমরা এই প্রথম জাবেদায় যে আনান প্রফিটটা পাইলাম, এই আনান প্রফিটটাকে আমাদের লিজের বইতে অ্যামর্টাইজেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নতুন জাবেদা। তো এই জাবেদাটা কি হবে? আনান প্রফিট অন সেলস লিজব্যাক ডেবিট ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। আমি আবারও বলছি, unearned profit on sales leaseback debit depreciation expense credit। এরপর আমরা লিজের বইতে অর্থাৎ ভাড়াটিয়ার বইতে এই দুটো জাবেদা নতুন সংগঠিত হবে। এটার সাথে আর আমাদের অন্যান্য যে জাবেদাগুলো আছে সেখানেও সামান্য একটু পরিবর্তন হবে। আমি এখানে আপনাদের মানে বিষয়টা আরো সহজ করে বোঝার সুবিধার্থে আমি একটা সিরিয়াল করে দিচ্ছি যে আপনি কোন জাবেদার পরে কোন জাবেদাটা বসাবেন। এখানে 1 নম্বরে আনবেন সেলস এর জার্নাল, এটা একেবারে নতুন। 2 নম্বরে আসবেন লিজ চুক্তির জন্য যে আমরা ফিক্সড জাবেদাটা দেই সেই জাবেদাটা, এটা আমরা আগে থেকে জানি যে লিজ চুক্তির জন্য যে জাবেদাটা আমরা এই নিয়মে দেই সেই জাবেদাটা 2 নম্বরে বসাবেন। 3 নম্বরে গিয়ে এখানে যে বিষয়টা এটাও একটু খেয়াল রাখতে হবে, একটু পরিবর্তন আছে, এক্সিকিউটিভ কস্ট এর জার্নাল। আপনারা আমার সাথে সিরিয়ালটা খেয়াল রাখুন। প্রথমে সেলস এর জাবেদা, 2 নম্বরে লিজ চুক্তির ফিক্সড জার্নাল, 3 নম্বরে এক্সিকিউটিভ কস্ট এর জার্নাল। তবে এক্ষেত্রে যে বিষয়টা মনে রাখবেন, যদি প্রশ্নে এক্সিকিউটিভ কস্টের সাথে ইনক্লুড শব্দটি উল্লেখ না থাকে তাহলে এক্সিকিউটিভ কস্টের জন্য আলাদা করে জাবেদা দিতে হবে, তখন ইনস্টলমেন্টের সাথে ওই জাবেদাটা সংগঠিত হবে না। এক্ষেত্রে আপনি আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আমাদের ইনস্টলমেন্টের চেয়ে যদি এক্সিকিউটিভ খরচটা বেশি হয়ে যায় তখনও আপনি এক্সিকিউটিভ কস্ট এই জাবেদাটিকে পৃথক করার সুযোগ পাবেন, মানে পৃথক করে দিবেন। আর এই 3টি জাবেদা সংগঠিত হবে আমাদের বছরের শুরুতে। এবার বছরের শেষে আমাদের এই লিজের বইতে আমরা আরো 3টি জাবেদা দেব। এবার 4 নম্বরে গিয়ে আমরা যে কিছুক্ষণ আগে যে আনান প্রফিট করেছিলাম নতুন জাবেদা, এই আনান প্রফিটের অ্যামর্টাইজেশনের জাবেদাটা দিব। আর এক্ষেত্রে মনে রাখতে হবে আনান প্রফিটকে লিজের যে টার্ম ছিল অর্থাৎ সময় ছিল, ইয়ার ছিল, সেটা দ্বারা ভাগ করতে হবে। যদি আপনার লিজটা 15 বছরের জন্য হয় 15 দিয়ে ভাগ করবেন, যদি 10 বছরের জন্য হয় 10 দিয়ে ভাগ করবেন। তাহলে আমি আপনাদের সিরিয়ালটা আরেকবার মনে করাই দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে সেলস এর জার্নাল, 2 নম্বরে হচ্ছে লিজ চুক্তির জার্নাল, 3 নম্বরে হচ্ছে এক্সিকিউটিভ কস্টের জার্নাল, 4 নম্বরে হচ্ছে আনান প্রফিটের জার্নাল, 5 নম্বরে হচ্ছে ইন্টারেস্টের জার্নাল। আমি আবারও বলছি 5 নম্বরে হচ্ছে ইন্টারেস্টের জার্নাল। তবে এক্ষেত্রে ইন্টারেস্টের জার্নালকে ইনস্টলমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ইনস্টলমেন্ট এর আলাদা করে জাবেদা হবে না। তাহলে এই ক্ষেত্রে জাবেদাটা কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা জানি সেটা হচ্ছে যেখানে ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা বসবে ফেয়ার ভ্যালুর উপর বোরোইং রেট ধার্য করে যে টাকাটা পাবো সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। আর লিজ লাইবিলিটি ডেবিট, আমাদের প্রশ্নে যে ইনস্টলমেন্ট দেওয়া ছিল ইনস্টলমেন্টের টাকা থেকে ইন্টারেস্টের টাকাটা বিয়োগ করে অবশিষ্ট টাকাটা লিজ লাইবিলিটি নামে ডেবিট দিকে বসবে। তারপরে ক্যাশ ক্রেডিট, এটা হচ্ছে ইনস্টলমেন্টের টাকা, অর্থাৎ আমরা ইনস্টলমেন্ট এবং ইন্টারেস্টকে দুটো একসাথে করে এখানে একটা জাবেদা দিলাম, সেটা 5 নাম্বার সিরিয়াল। 6 নম্বরে হচ্ছে ডিপ্রিসিয়েশনের জাবেদা, এটা আমাদের আগের মতো একদম সেম আছে। তাহলে আমরা মানে 4, 5, 6 এই 3টা জাবেদা দেব বছরের শেষে। আমি আবারও মনে করাচ্ছি, 4 নম্বর হচ্ছে আনান প্রফিটের জাবেদা, 5 নম্বর হচ্ছে ইন্টারেস্টের জাবেদা, 6 নম্বর হচ্ছে ডিপ্রিসিয়েশনের জাবেদা। এই 6টা জাবেদা আমরা লিজের বইতে রেকর্ড করব। আমার বিশ্বাস আপনারা যদি এই সিরিয়ালটা ভালোভাবে মনে রাখেন তাহলে সেলস এন্ড লিজব্যাক থেকে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন আপনার অ্যান্সার হতে বাধ্য। এবার আসুন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ধরনের জাবেদাই
বা এই ধরনের গাণিতিক সমস্যায় আমরা দ্বিতীয় যে জাবেদাটা করতে হবে সেটা হচ্ছে লিজরের বই, অর্থাৎ বাড়িওয়ালার বই। আমি সহজে বোঝার জন্য আপনাদের আবারও বলছি, যে চুক্তিটি সম্পাদন করে সে হচ্ছে আমাদের এখানে লিজর, আর লিজরকে সহজে মনে রাখার জন্যই হচ্ছে আমরা বলছি যে বাড়িওয়ালা। এই লিজরের বইতে আমাদের 3টি জার্নাল দিতে হয়, অর্থাৎ সেলস এন্ড লিজ ব্যাকের উভয় ক্ষেত্রে, লিজি এবং লিজরের ক্ষেত্রে সর্বমোট জাবেদা হবে 9টি। আমরা লিজরের বইতে জাবেদা দেব 3টি। এখানে আমরা 1 নম্বরে দেব সম্পত্তি ক্রয়ের জাবেদা। আমি আবারও বলছি, এখানে 1 নম্বরে দেব সম্পত্তি ক্রয়ের জাবেদা। 2 নম্বরে দিব লিজ রিসিভেবল গ্রহণ করার জন্য জাবেদা, অর্থাৎ লিস্টে যে সে রিসিভ করছে, গ্রহণ করেছে, তার জন্য জাবেদা দিব। এই জাবেদাটা কি হবে? লিজ রিসিভেবল ডেবিট অ্যাসেটস ক্রেডিট। আপনারা মনে রাখবেন, এই যে লিজ রিসিভেবল ডেবিট অ্যাসেটস ক্রেডিট, এক্ষেত্রে ফেয়ার ভ্যালু টাকাটা বসবে। যারা খাতা কলম নিয়ে বসছেন তারা এই কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা নোট আকারে লিখে নিতে পারবেন। লিজ রিসিভেবল ডেবিট অ্যাসেটস ক্রেডিট, ফেয়ার ভ্যালু টাকা বসবে। আর এই 1 এবং 2 এই দুটো জাবেদা বসবে বছরের শুরুতে। আর 3 নম্বর জাবেদাটা বছরের শেষে বসবে। এই জাবেদাটা হচ্ছে আমাদের অ্যানুয়াল লিজ রেন্ট প্রাপ্তির জন্য, অর্থাৎ লিজরের বইতে আমরা 3 নম্বর বা শেষ জাবেদাটা দিব অ্যানুয়াল লিজ রেন্টের জাবেদা। এখানে জাবেদাটা কি হবে? ক্যাশ ডেবিট। এই ক্যাশ ডেবিটে আমাদের ইনস্টলমেন্টে টাকাটা বসবে। ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, এখানে ইন্টারেস্টের পরিমাণটা বসবে। আর লিজ রিসিভেবল ক্রেডিট, আর ক্রেডিট দিকে আমাদের ওই ডেবিট ক্রেডিটের অবশিষ্ট টাকাটা লিজ রিসিভেবল নামে বসবে। তাহলে আমাদের 3 নাম্বার এই লিজ রেন্ট গ্রহণ করার জাবেদাটা হচ্ছে ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, লিজ রিসিভেবল ক্রেডিট। এই হচ্ছে আমাদের সেলস এন্ড লিজ ব্যাকের 9টা জাবেদা। এর মধ্যে কিছু জাবেদা আমাদের আগে থেকে জানা ছিল, আর কিছু জাবেদা অর্থাৎ 2টো জাবেদা এখানে নতুন, আর অল্প কয়েকটি ক্ষেত্রে জাবেদা কিছু পরিবর্তন সংঘটিত হয়েছে। আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে, হিসাব বিজ্ঞানে প্র্যাকটিসের বিকল্প নেই। এবার চলুন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। আর আমি এখানে যে গাণিতিক সমস্যাটা দেখাচ্ছি, তো এই প্রশ্নটিও আমার লেখা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 টেক্সট বই থেকে আমি নিয়েছি। তো আমার বইতে এটা সি পার্টের প্রবলেম 2 নাম্বার অঙ্ক। যাদের কাছে আমার বইটি আছে তারা আমার সাথে মানে এখন মিলিয়ে নিতে পারবেন, আর যাদের কাছে বইটি নেই তারা এই ভিডিওটি বারবার দেখবেন। তো চলুন আমরা প্রশ্নটা দেখি। আর এই প্রশ্নটি যেহেতু 19 সালে পরীক্ষায় আসছে, তো নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কোভিড-19 এর কারণে আপনাদের এবছর বিগত বছরে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো চলুন আমরা প্রশ্নটা পড়ি। কার্জন কর্পোরেশন সেলস ইকুইপমেন্ট দ্যাট হ্যাজ এ বুক ভ্যালু অফ টাকা 80,000 and fair value of টাকা 1 lakh to Isan Corporation and then immediately lease it back under the following condition. আপনারা খুব সহজে মনে রাখবেন, যদি প্রশ্নটা পড়ার সময় প্রশ্নে সেল শব্দটা পান এবং ওই প্রশ্নে দেখবেন যদি ব্যাক শব্দটা পান, তাহলে সাথে সাথে মনে করবেন এটা সেলস ব্যাকের নিয়মে পড়েছে। আমি আবারও বলছি যে যদি প্রশ্নে সেল শব্দটা পান এবং প্রশ্নের শুরুতে যদি আপনি ব্যাক শব্দটাও পান, তাহলে ওই প্রশ্নটার যদি বাংলা সম্পূর্ণ আপনি নাও বুঝতে সক্ষম হন, তাহলে সাথে সাথে মনে করবেন যে এটা সেলস এন্ড ব্যাক লিজের অঙ্ক, অর্থাৎ সেলস এন্ড লিজ ব্যাকের অঙ্ক। আমি বিষয়টা আপনাদের মানে একদম সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, একেবারে ম্যাজিকের মতো বোঝার চেষ্টা করেন। যেখানে আমরা ব্যাক শব্দটা পেয়ে গেছি, আর ব্যাক শব্দ পাওয়া মাত্র আমরা ডিসিশন নিয়ে নিলাম যে এটা আমাদের সেলস এন্ড লিজ ব্যাকের অঙ্ক। আচ্ছা, একটু বাংলা বলি। সেটা হচ্ছে যে এখানে আমাদের ইসান কর্পোরেশন ওই লিস্টটা সম্পাদন করতেছে। তো এখন কার্জন কর্পোরেশন হচ্ছে এখানে ভাড়াটিয়া, মানে সে হলো লিজি, আর ইসান কর্পোরেশন হলো লিজর। তো তারা এখানে একটা ইকুইপমেন্ট ছিল যার মূল্য হচ্ছে বুক ভ্যালু 80,000 টাকা, আর হচ্ছে ফেয়ার ভ্যালু ছিল 1 লক্ষ টাকা। তো আপনারা সহজে মনে রাখবেন যে আমাদের এই সেলস এর ক্ষেত্রে আমাদের অবশ্যই ফেয়ার ভ্যালুটা সবসময় গ্রহণযোগ্য। আর এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবেন, যদি প্রশ্নে ফেয়ার ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমাদের ফেয়ার ভ্যালু বের করে নিতে হয়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা কথা বলবো, যদি প্রশ্নে আমাদের ইনস্টলমেন্ট দেওয়া থাকে তাহলে ইনস্টলমেন্টের টাকা সূত্র প্রয়োগ করে ফেয়ার ভ্যালু নির্ণয় করা যায়।
আর যদি ফেয়ার ভ্যালু দেওয়া থাকে, ইনস্টলমেন্ট দেওয়া না থাকে, তাহলে আমাদের ফেয়ার ভ্যালু টাকা থেকে ইনস্টলমেন্ট নির্ণয় করা যায়। আর যদি প্রশ্নে ফেয়ার ভ্যালু এবং ইনস্টলমেন্ট দুটোই দেওয়া থাকে, তাহলে আর ফেয়ার ভ্যালু বের করার দরকার নাই। আপনি যে সূত্রটাই প্রয়োগ করবেন, ফেয়ার ভ্যালু ওই তো টাকাটাই আসবে। তো এই জন্য আপনি খুব সহজেই একটা আই কন্টাক্ট করে নেবেন প্রশ্নে, সেটা হচ্ছে যে প্রশ্নে ফেয়ার ভ্যালু দেওয়া থাকলে আমরা ওই ফেয়ার ভ্যালুটা নিয়েই কাজ শুরু করব। এবার আসুন, নাম্বার 1 কন্ডিশনে বলছে দ্য সেলস ডেট ইজ জানুয়ারি 1, 2018 and the equipment has a fair value of টাকা 1 লাখ on the date and estimated useful life of 15 years। অর্থাৎ জানুয়ারির 1, 2018 সালে আমাদের 1 লক্ষ টাকা ফেয়ার ভ্যালু একটা সম্পত্তি ছিল যা সেল করা হয়েছে, যার ইয়ার ছিল 15 বছর। 2 নম্বর কন্ডিশনে বলছে দ্য লিজ টার্ম ইজ 15 ইয়ার্স নন ক্যান্সেলেবল। এখানে আপনাদের আরেকটু বোঝার আছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের যেহেতু পরীক্ষায় ক্যাপিটাল লিজের প্রশ্ন আসে, তাহলে ওই প্রশ্নটা অপারেটিং লিজ না ক্যাপিটাল লিজ আপনি সহজে কিভাবে বুঝবেন? আপনার এত সংজ্ঞা, এত নিয়ম, এত শর্ত কিছুই মনে রাখার দরকার নাই। শুধু একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যদি প্রশ্নে নন ক্যান্সেলেবল লিজ থাকে, তাহলে এই নন ক্যান্সেলেবল লেখাটা শব্দটা থাকলে আপনি ডিসিশন নেবেন এটা আমাদের ক্যাপিটাল লিজ। এইবার ক্যাপিটাল লিজের এখানে আমাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যদি আমাদের সম্পত্তি ব্যবহারের সময়সীমা 75% এর বেশি হয়, তাহলে সেটাও ক্যাপিটাল লিজ। আপনি দুটো পদ্ধতি প্রয়োগ করে আপনি মানে প্রশ্নের অ্যান্সারে চলে যাবেন এটা কোন ধরনের লিজ। আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে সম্পত্তিটা ছিল সেটা আমাদের মেয়াদ ছিল 15 ইয়ার্স। আমরা 15 ইয়ার্স এখানে চুক্তি করেছি লিজের জন্য, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের 100% চুক্তি হয়েছে, তাহলে এটাও আমাদের ক্যাপিটাল লিজ। আশা করব যে আপনারা দুটো অল্টারনেটিভের যে কোনো একটা মাথায় রেখে আপনি অ্যান্সারে চলে যাবেন যেটা ক্যাপিটাল লিজের অঙ্ক। এন্ড রিকোয়ার্স ইকুয়াল রেন্টাল পেমেন্ট টাকা 13,109 এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। দেখুন মজার বিষয়টা হচ্ছে যেখানে আপনি ওই লিস্টার জন্য 13,109 টাকা বছরের শুরুতে, প্রত্যেক বছরের শুরুতে আপনি প্রদান করতেছেন। তাহলে এই যে আমাদের 13,109 টাকা বিগিনিং লেখা আছে, তো এটা আমাদের ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট দুই প্রকারের হয়, একটা বিগিনিং হয়, একটা এন্ডিং হয়। তো আমরা এখানে টাকার সাথে বিগিনিং লেখা আছে, তাহলে বিগিনিং ইনস্টলমেন্ট। তাহলে আপনারা একটু খেয়াল করুন, প্রশ্নের উপরে আমাদের ফেয়ার ভ্যালু দেওয়া আছে 1 লক্ষ টাকা, আর আমাদের 2 নম্বর কন্ডিশনে ইনস্টলমেন্ট দেওয়া আছে 13,109 টাকা। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ফেয়ার ভ্যালু এবং ইনস্টলমেন্ট দুটোই দেওয়া থাকলে আপনার আর কোনো কিছু বের করার দরকার নাই, ওয়ার্কিংস করার দরকার নাই, যা আছে সেটা নিয়ে কাজ শুরু করব। আপনি প্রশ্নটা সহজ করে বুঝুন, তাহলে আপনার কাছে গাণিতিক সমস্যাটা আরো সহজ হবে। 3 নম্বর কন্ডিশনে বলছে ক্রাজন কর্পোরেশন হ্যাজ দ্য অপশন অ্যানুয়ালি টু রিভিউ দ্য লিজ এট দ্য সেম রেন্টাল পেমেন্টস অন এক্সপায়ারেশন অফ দ্য অরিজিনাল লিজ। তারা আমাদের ওই অপশন মানে লিজের ক্ষেত্রে আমরা ওই যে বাৎসরিক টাকাটা সেম প্রদান করব এবং অরিজিনাল লিজ প্রদান করব, সে কথাটা বলা হয়েছে। এখানে 4 নম্বরে বলছে ক্রাজন কর্পোরেশন হ্যাজ দ্য অব্লিগেশন টু পে অল এক্সিকিউটিভ কস্ট অফ টাকা 3000 পার মান্থ। হ্যাঁ, এখানে একটু খেয়াল করুন, সেটা হচ্ছে এখানে আমাদের এক্সিকিউটিভ কস্ট পেয়ে গেছি আমরা। এক্সিকিউটিভ কস্টের ক্ষেত্রে আমাদের এখানে ইনক্লুডিং শব্দটি বলা নাই। আমি কিছুক্ষণ আগে নিয়মে বলেছিলাম ইনক্লুডিং না থাকলে এক্সিকিউটিভ কস্টের জন্য আপনি আলাদা করে জাবেদা দিবেন। আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে কথা হচ্ছে আমাদের এখানে এক্সিকিউটিভ কস্ট বলা আছে পার মান্থ। তো আমাদের এক মাসে যদি খরচ হয় 3000 টাকা, আমরা যেহেতু লিস্টটা সম্পাদন করতেছি 1 বছরের, তাহলে 1 বছরে হয় 36,000 টাকা। অর্থাৎ আমার ইনস্টলমেন্টের চেয়ে আমার এক্সিকিউটিভ কস্ট বেশি হয়ে যাচ্ছে। এইরূপ পরিস্থিতিতেও আপনি এক্সিকিউটিভ কস্টকে আলাদাভাবে জার্নাল দিবেন। বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করবেন। যদি এক্সিকিউটিভ কস্ট ইনক্লুডিং বলা না থাকে তাহলে আমরা আলাদা করে জাবেদা দিব, আর যদি ইনস্টলমেন্টের টাকা চেয়ে এক্সিকিউটিভ কস্টের টাকা বেশি হয় তাহলেও আমরা আলাদা করে জাবেদা দিব। এবার 5 নম্বর কন্ডিশনে যাচ্ছি, দ্য অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট প্রোভাইড দ্য লিজর উইথ এ 20% রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ লিজর যে টাকাটা বিনিয়োগ করছে তার 20% সে রিটার্ন আশা করবে। 6 নম্বরে বলছে দ্য ইনক্রিমেন্টাল বোরোইং রেট অফ ক্রাজন কর্পোরেশন ইজ 12%। এটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন।
আমি বলেছিলাম যে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে আপনি 4টা জিনিস বা 4টা আইটেম প্রশ্ন থেকে খুঁজে বের করার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু আছে কিনা, সেকেন্ড ইনস্টলমেন্টের কি অবস্থা, বিগিনিং না এন্ডিং, থার্ড আমাদের লিজের চুক্তির সময়সীমাটা কত বছর, আর ফোর্থ আমাদের বোরোয়িং রেটটা কত। বোরোয়িং রেট ছাড়া আর যে কোনো রেট দেওয়া থাকুক না কেন সেটা আমাদের আর কোনো কাজে লাগবে না, আমাদের বোরোয়িং রেটটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি যে প্রথমে খুঁজবেন ফেয়ার ভ্যালু কত, সেকেন্ড খুঁজবেন ইনস্টলমেন্ট কত, থার্ড আমাদের লিজের ইয়ার্স কত, ফোর্থ বোরোয়িং রেটটা কত। এই 4টা বিষয় যদি প্রশ্ন থেকে আপনি খুঁজে বের করতে পারেন তাহলে এই ধরনের অঙ্ক আপনার কাছে আর মাথা মানে কষ্ট করতে হবে না, মাথা ব্যথা হবে না। Trajan depreciated similar equipment on a straight line basis. তারা স্ট্রেট লাইন বেসিসে অবচয় ধরে থাকে। চলুন এবার রিকোয়ারমেন্টটা দেখি। প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রিজ বোথ ইন দ্য বুক অফ লিজ এন্ড লিজর ডিউরিং দ্য 2018, অর্থাৎ 2018 সালে প্রয়োজনীয় জাবেদা দাও উভয় বইতে অর্থাৎ লিজ এবং লিজরের বইতে জাবেদা দিতে বলছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমি যদি প্রশ্নটার সামারি আরেকবার বলি সেটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা, ইনস্টলমেন্ট হচ্ছে 13,109 টাকা, আর আমাদের লিজের চুক্তির সময়সীমা হচ্ছে 15 বছর, আর শেষ দিকে দেওয়া আছে বোরোয়িং রেট হচ্ছে 12%। একটা প্রশ্ন থেকে যদি আপনি বাংলা বুঝতে নাও পারেন শুধুমাত্র এই 4টা বিষয় আপনি খেয়াল রেখে প্রশ্নটা আপনি অভিযান চালান। হ্যাঁ, অভিযান দেন, 4টা বিষয় খুঁজে বের করেন, এবার আপনি আস্তে আস্তে জাবেদায় অ্যান্সারে আসেন। চলুন আমরা সলিউশনটা দেখি। তো প্রথম আমি লিখলাম এখানে সলিউশনে বুকস অফ লিজি, অর্থাৎ ভাড়াটিয়ার বইয়ের জাবেদাটা আগে দিচ্ছি। আর আমরা এই ক্ষেত্রে মনে রাখবো যে ভাড়াটিয়ার বইতে আমাদের 6টি জাবেদা হবে, 3টি জাবেদা বছরের শুরুতে আর 3টি জাবেদা বছরের শেষে। আর যেহেতু লিজি হচ্ছে ট্রাজন কর্পোরেশন আমরা উল্লেখ করলাম, আমি এখানে ওয়ার্কিংসে বলছি প্রথমে ফর রেকর্ডিং পারপাস টু লিজি বুক দ্য লিজ ইজ এ ক্যাপিটাল লিজ বিকজ দ্য লিজ টার্ম ইজ এ গ্রেটার দেন 75% অফ এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য অ্যাসেট, অর্থাৎ 100%। বাংলায় বলেছি যেহেতু ইজারার মেয়াদ সম্পত্তিটির আনুমানিক অর্থনৈতিক আয়ুষ্কালের 75%-এর বেশি অর্থাৎ 100%, তাই ইজারা গ্রহীতার নিকট ইজারাটি একটি মূলধনী ইজারা। এটা আমরা মানে প্রশ্নটা পড়ার সময় খুব সহজে বলছিলাম যে আপনি ওই ইয়ার্স দেখেও বের করতে পারবেন অথবা নন ক্যান্সেলেবল দেখলেও বের করতে পারবেন যেটা ক্যাপিটাল লিজ। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। এবার আমরা জাবেদায় যাচ্ছি। আমি প্রথম জাবেদাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রথম জাবেদাটা কি হবে, ভাড়াটিয়ার বইতে বা লিজের বইতে সেলসের জার্নাল। আপনারা আস্তে আস্তে আমার সাথে এই সিরিয়ালটা মনে রাখুন। তাহলে আমাদের 2018 সালে জানুয়ারি 1 সেলস যখন করা হয় তখন ক্যাশ ডেবিট, তো আমরা সম্পত্তিটা বিক্রি করে ক্যাশ পাইছিলাম 1 লক্ষ টাকা। আর এখানে ওই উক্ত সম্পত্তিটার নাম হচ্ছে আমাদের ইকুইপমেন্ট। আর ইকুইপমেন্ট বলতে আমরা কম্পিউটারও বসাইতে পারি, ইকুইপমেন্টে বসাইতে পারি। আপনারা যে কম্পিউটার লিখতে হবে এমন না, ইকুইপমেন্টও লিখতে পারবেন। তো এখানে আমরা কম্পিউটার লিখলাম বা ইকুইপমেন্ট লিখতে পারবেন। তো এখানে এই কম্পিউটারে বুক ভ্যালু বসবে 80,000 ক্রেডিট, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য ছিল 80,000 আর ওটা বিক্রি করে ক্যাশ পাইছি 1 লক্ষ টাকা। তাহলে আমাদের এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকার নাম হচ্ছে আনআর্নড প্রফিট অন সেলস লিজ ব্যাক। আপনারা ব্যাখ্যা দিবেন টু রেকর্ড সেলস অফ কম্পিউটার। এটা হলো আমাদের সেলসের প্রথম জাবেদা। আর এই ক্ষেত্রে মনে রাখবেন আপনাদের ওই প্রফিটটা সংগঠিত হয়েছে 20,000 টাকা। এবার দ্বিতীয় জাবেদায় যাচ্ছি। দ্বিতীয় জাবেদাটি হচ্ছে আমাদের লিজ চুক্তির জাবেদা। তো লিজ চুক্তির জাবেদাটা হচ্ছে লিজ ইকুইপমেন্ট বা লিজ কম্পিউটার আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট লিজ লাইবিলিটি ক্রেডিট। এখানে ফেয়ার ভ্যালু টাকাটা বসবে। আমার আলোচ্য প্রশ্নে ফেয়ার ভ্যালু ছিল 1 লক্ষ টাকা, আমি এখানে বসাচ্ছি 1 লক্ষ টাকা। ব্যাখ্যা দিলাম টু রেকর্ড লিজ অ্যাসেটস। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জাবেদা। আর তৃতীয় জাবেদাটি হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কস্ট। তো প্রশ্নে বলা ছিল এক্সিকিউটিভ কস্ট পার মান্থ 3,000 টাকা, তাহলে 1 বছরে হয় 12 দিয়ে গুণ করলে 36,000। তাহলে এক্সিকিউটিভ কস্টের জাবেদা হচ্ছে এক্সিকিউটিভ কস্ট ডেবিট ক্যাশ পেবল ক্রেডিট 36,000 টাকা টু রেকর্ড এক্সিকিউটিভ কস্ট পেইড। আশা করি এই জাবেদাটাও বুঝতে পারছেন। এবার বছরের শেষে আমাদের 3টা জাবেদা হবে। এখানে 1 নম্বরে হচ্ছে আমাদের নতুন জাবেদাটা, সেটা হচ্ছে
আমি আবারও সিরিয়ালটা মনে করাচ্ছি। 1 নম্বরে সেলসের জাবেদা, 2 নম্বরে লিজ চুক্তির জাবেদা, 3 নম্বরে এক্সিকিউটিভ কস্টের জাবেদা, 4 নম্বরে হচ্ছে এই যে আমরা আনান প্রফিট করলাম তার অ্যামorটাইজেশনের জাবেদা। তো আনান প্রফিট করেছিলাম আমাদের প্রথম জাবেদায় 20,000 টাকা। তো এখন 4 নম্বরে গিয়ে এই আনান প্রফিটের টাকাটা অ্যামorটাইজেশন করব। তাহলে জাবেদাটা হচ্ছে আনান প্রফিট অন সেলস লিজব্যাক ডেবিট ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। আপনারা 2-3 বার চর্চা করলে এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। আর এক্ষেত্রে যে বিষয়টা মনে রাখবেন, আনান প্রফিটের যে টাকাটা বের হয়েছিল অর্থাৎ 20,000 টাকা বের হয়েছিল আলোচ্য প্রশ্নে, এই 20,000 টাকাকে লিজের টার্ম দ্বারা ভাগ করবেন। আমাদের লিজের টার্ম ছিল 15 বছর, তাই 15 দিয়ে ভাগ করে আমরা 1 বছরে পেয়ে গেলাম 1333 টাকা 33 পয়সা। আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি ব্যাখ্যা দিলাম টু রেকর্ড অ্যামorটাইজেশন অফ আনআন প্রফিট। এরপরে হচ্ছে 5 নম্বরে। তো 5 নম্বরে আমাদের হচ্ছে ইন্টারেস্টের জাবেদা। তো ইন্টারেস্টের জাবেদাটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর এক্ষেত্রে যে কথাটা মনে রাখবেন সেটা হচ্ছে আমাদের যে ইনস্টলমেন্টের টাকাটা ছিল ওই টাকাটা এখানে ক্যাশে বসে। তো আমাদের ক্যাশে বসলো 13,109 টাকা, যেটা আমরা ইনস্টলমেন্ট হিসেবে প্রশ্নে পেয়েছিলাম। এবার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু টাকার উপর ধার্যিত হবে এবং এটা হচ্ছে আমাদের বোরোইং রেট দিয়ে। আমাদের প্রশ্নে ফেয়ার ভ্যালু ছিল 1 লক্ষ টাকা আর বোরোইং রেট ছিল 12%। তাহলে আমরা 1 লক্ষ টাকার উপর 12% ধার্য করে 12,000 টাকা পেলাম ইন্টারেস্ট এক্সপেন্স। আপনারা ভালো করে খেয়াল করুন, আমি ডিটেইলস সব ভেঙে ভেঙে উল্লেখ করেছি যে আমাদের ফেয়ার ভ্যালু ছিল 1 লাখ, ফেয়ার ভ্যালুর এই টাকার উপর 12% আমরা বোরোইং রেট মানে ইন্টারেস্ট রেট ধার্য করে ইন্টারেস্ট এক্সপেন্স ক্যালকুলেট করলাম 12,000 টাকা। এবার যে কাজটা করবেন যে আমাদের লিজ লাইবিলিটি ডেবিট, লিজ লাইবিলিটি হচ্ছে আমাদের ইনস্টলমেন্টের টাকা থেকে ইন্টারেস্টের টাকাটা বিয়োগ করার পর যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে লিজ লাইবিলিটি। আপনারা বারবার এই জাবেদাটা চর্চা করুন। তাহলে জাবেদাটা দাঁড়াচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখানে ক্যাশে বসবে ইনস্টলমেন্টের টাকা আর ইন্টারেস্ট এক্সপেন্সটা বের করে নেবেন। লিজ লাইবিলিটিতে গিয়ে ইনস্টলমেন্টের টাকা থেকে ইন্টারেস্ট এক্সপেন্স এই টাকাটা বিয়োগ করে অবশিষ্ট টাকাটা আপনি রেকর্ড করবেন। আর সর্বশেষ হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশনের জাবেদা। এটা আমরা সবাই আগে থেকে জানি, সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ক্যাপিটাল লিজ ক্রেডিট। আর ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমাদের ফেয়ার ভ্যালু ছিল 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাকে আমরা নাম্বার অফ ইয়ার্স দ্বারা ভাগ করলাম, অর্থাৎ আমাদের চুক্তি সম্পাদন হয়েছিল 15 বছর। তাহলে 1 লক্ষ টাকাকে 15 বছর দ্বারা ভাগ করে আমরা 1 বছরে পেয়ে গেলাম 6,666.67 টাকা। এটা আমাদের মানে পুরাতন জাবেদা বলতে পারেন। এই হচ্ছে আমাদের 6টা জাবেদা। 3টা জাবেদা আমাদের বছরের শুরুতে হয় আর 3টা জাবেদা বছরের শেষে হয়। আর শেষের 3টা জাবেদা হচ্ছে আনআন প্রফিট অ্যামorটাইজেশন, তারপরে হচ্ছে 5 নম্বরে ইন্টারেস্ট, 6 নম্বর হচ্ছে ডিপ্রিসিয়েশন। আপনারা যদি বারবার এই সিরিয়ালটা মনে রাখেন তাহলে আপনাদের কাছে অবশ্যই এই জাবেদাগুলো সহজ মনে হবে। চলুন আমরা এখন দ্বিতীয় পর্যায়টা দেখি। দ্বিতীয়টি হচ্ছে বাড়িওয়ালার জাবেদা, অর্থাৎ বুকস অফ লিজর, ইসান কর্পোরেশন। আর এখানে ইসান কর্পোরেশন হচ্ছে আমাদের বাড়িওয়ালা। আমরা বাড়িওয়ালার জাবেদা দিব। আর বাড়িওয়ালার জাবেদা দেওয়ার সময় আমি আপনাদের বলেছিলাম এখানে 3টি জাবেদা সংগঠিত হয়, 2টো জাবেদা বছরের শুরুতে, 1টি জাবেদা বছরের শেষে। আপনারা যদি এই কথাগুলো একটু ভালো করে খেয়াল রাখেন এবং বারবার চর্চা করেন, যদি ভুলে যান ভিডিওটা বারবার দেখেন, তাহলে আপনার কাছে সহজ থেকে আরো সহজ হবে। তো প্রথম জাবেদাটি হচ্ছে আমাদের এই লিজরের বইতে সম্পত্তি ক্রয়ের জাবেদা। তো আমরা 2018 সালে জানুয়ারি 1 তারিখে আমরা সম্পত্তি ক্রয়ের জাবেদা দিলাম, ইকুইপমেন্ট বা কম্পিউটার ডেবিট, ক্যাশ ক্রেডিট 1 লক্ষ টাকা। এখানে ফেয়ার ভ্যালু টাকাটা বসবে টু রেকর্ড পারচেজ অফ কম্পিউটার। 2 নম্বরে হচ্ছে আমাদের লিজ রিসিভেবল গ্রহণ করার জাবেদা। তো লিজ রিসিভেবল গ্রহণ করার জাবেদাটা হচ্ছে লিজ রিসিভেবল ডেবিট, কম্পিউটার বা ইকুইপমেন্ট ক্রেডিট, আমাদের 1 লক্ষ টাকা। এক্ষেত্রে মনে রাখবেন যে লিজ রিসিভেবলটা সব সময় গ্রহণ করা হয় ফেয়ার ভ্যালু টাকার উপর। আমি আবারও বলছি, লিজ রিসিভেবল সব সময় গ্রহণ করা হয় ফেয়ার ভ্যালু টাকার উপর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা বারবার জাবেদাগুলো সিরিয়ালটা মনে রাখেন, বারবার প্র্যাকটিস করুন। তারপরে বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর 31-এ হচ্ছে আমাদের অ্যানুয়াল লেজ রেন্ট, এই প্রাপ্তির জাবেদা।
এই অ্যানুয়াল লেস দেন প্রাপ্তি জাবেদাটা কি? ক্যাশ ডেবিট। আর আমরা যে পরিমাণ টাকা ওই ইনস্টলমেন্ট দিয়েছিলাম ওটাই হচ্ছে আমাদের অ্যানুয়াল লিজ রেন্টের টাকা। তো ক্যাশ ডেবিট হলো 13,109 টাকা, এটা আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ লিজের বইতে আমরা ইন্টারেস্ট ধার্য করেছিলাম 1200 টাকা, আর এখানে ইন্টারেস্ট রেভিনিউ নামে মানে একজনের জন্য খরচ একজনের জন্য আয়, বাড়িওয়ালার জন্য এটা হচ্ছে আয়, তাই ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে আমাদের 12,000 টাকা ক্রেডিট। আর এই আমাদের ক্যাশ টাকা থেকে ইন্টারেস্ট রেভিনিউ বাদ দেওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকে অর্থাৎ 1309 টাকা, এটি হচ্ছে আমাদের লিজ রিসিভেবল ক্রেডিট। আপনারা ব্যাখ্যা দিবেন টু রেকর্ড রিসিপ্ট অফ অ্যানুয়াল লিজ রেন্ট। আমি শব্দটা আবার বলছি, অ্যানুয়াল লিজ রেন্ট গ্রহণ করার ক্ষেত্রে ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, লিজ রিসিভেবল ক্রেডিট। ক্যাশের টাকাটা হচ্ছে আপনাদের ইনস্টলমেন্টের টাকা, আর ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স যে ধার্য করছিলেন সেই টাকা। এই দুটো টাকার পার্থক্য হচ্ছে লিজ রিসিভেবল। তো এতক্ষণ পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থীরা আমার এই ক্লাসে যুক্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের এই ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।